যায় আর কি। ওকে, চলো আমরা যদি ফ্রেজ ক্লজ ভালো করে না বুঝি তাহলে আমরা সেন্টেন্স বুঝবো না, সেজন্য আমি সেন্টেন্স পড়াচ্ছিলাম না। আর ফ্রেজ ক্লজ এগুলো বুঝতে হবে তোমার, এটা তোমার সবকিছুর জন্য বুঝতে হবে, কারণ তুমি যখন লিখিত পরীক্ষা দিবা তো সেখানে তুমি তো বানা বানা বাক্য লিখবা, তো বানা বাক্য লিখবা কিভাবে? তুমি যদি না জানো সেন্টেন্স গঠন করতে, তো বানাবা কিভাবে তুমি, তাই না? ওকে, চলো আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বো এখন, এটা হলো অ্যাডভার্ব ক্লজ। আমরা নাউন অ্যাডজেক্টিভ এই দুটো পড়ছি, এখন অ্যাডভার্ব পড়লে মোটামুটি এই জিনিসটা একটু কভার হয়ে যাবে। আর ক্লজ ঠিক মতো না পড়লে আমরা আসলে কমপ্লেক্স কম্পাউন্ড এসব সেন্টেন্স আমরা বুঝবো না। চলো একদম বেসিক থেকে জিনিসটা বুঝি। ওকে, তো দেখো আমরা আগে বুঝি যে ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজ জিনিসটা কি, সেটা একটু আমাদেরকে বুঝতে হবে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে তোমার যে ক্লজে তোমার কমপ্লিট সাবজেক্ট ভার্ব আছে, যেটা হচ্ছে একলা থাকতে পারে, কমপ্লিট একটা অর্থ প্রকাশ করে, এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো আমরা যদি বলি যে জিমন্যাস্ট আর অ্যামেজিং অ্যাথলেট, আমরা যেমন বললাম জিমন্যাস্ট আর অ্যামেজিং অ্যাথলেট, এটা বললাম আমরা, এটা এখানে একটা সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে। ওকে, এটা পুরো অর্থ প্রকাশ করতে পারে। ওকে, কমপ্লিট থট এটা। সো দেয়ার অ্যাবিলিটি সিমস টু ডিফাই গ্র্যাভিটি। সো তাদের অ্যাবিলিটিটা এমন যেটা মনে হয় যেন সে গ্র্যাভিটিকে সে অস্বীকার করে, এরকম একটা ব্যাপার। তাহলে কমপ্লিট থট তোমার হচ্ছে বাক্যগুলোতে প্রকাশ করে। সো আমরা যদি বলি তাহলে এখানে এই দুটো ক্লজই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো ওরা দুটো সেন্টেন্স তাহলে একদম ইন্ডিপেন্ডেন্টলি ওরা ইউজ হতে পারে। তাহলে যে ক্লজটা ইন্ডিপেন্ডেন্টলি ইউজ হতে পারে একটা সেন্টেন্স হিসেবে, তাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ক্যান স্ট্যান্ড অ্যালোন। আসো এখন এই দুটো আগে যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা যখন জোড়া লাগাই দিব, এইভাবে আমরা বলতে পারবো জিমন্যাস্টস আর অ্যামেজিং অ্যাথলেট। যেহেতু কেন? ফর দেয়ার অ্যাবিলিটি সিমস টু ডিফাই গ্রেভিটি। সো এখানে আমরা যেটা করলাম, আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা এরকম ফর দিয়া জোড়া লাগাই দিচ্ছি এখানের মধ্যে। আমাদের আমরা যদি এখানে আমরা এমিলির কাছে ফিরে আসি, এমিলি বলছে আই ক্যান স্ট্যান্ড অ্যালোন, দি ওয়াল ক্যান স্ট্যান্ড অ্যালোন। সো এটা হচ্ছে তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে হচ্ছে আমরা, আচ্ছা আমরা সামনে আসবো কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স কি। যে সেন্টেন্সের মধ্যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাকে বলা হয় কম্পাউন্ড, তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স। বাংলায় বলা হয় যৌগিক বাক্য। তাহলে যেখানে এরকম তোমার দুটা ক্লজ ইন্ডিপেন্ডেন্ট তাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা সামনে আসতেছি, আগে ডিপেন্ডেন্ট ক্লজ জিনিসটা আগে বুঝতে হবে। আচ্ছা আমি একটা হাজিরা শিট দিই তোমাদের জন্য। রাফিল ভাই কই গেল? ক্লাসে যারা আসে না ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। ওকে, ক্লাসে কজন আসছে? ৭৬ জন আসছে। ওকে, দেখি হাজিরা শিট এখানে অ্যাক্টিভেট করা যায় কিনা একটু দেখি। এক্সাম করে দিতে পারো না? আমার হাজিরা শিটটা কই? কালকে থেকে হাজিরা নেওয়া হবে। ওকে, স্কেট অ্যাক্টিভেট করা হয় না। তো ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে যে এখানে একটা সাবজেক্ট ভার্ব থাকে, কিন্তু এটা ক্যানট স্ট্যান্ড অ্যালোন, ইজ অ্যান ইনকমপ্লিট থট, এগুলো বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। জিনিসটা কি? সো আমি যদি বলি ইভেন দো দে টেন্ড টু বি স্মল, যদিও তারা খুব স্মল, এই যে বললাম যদিও তারা খুব স্মল, এখানে সাবজেক্ট আছে ভার্ব আছে, কিন্তু এটা ক্যানট স্ট্যান্ড অ্যালোন। আমরা যদি বলি যে যদিও তারা স্মল, এটা বলার পর বাকিটা কি, বাকিটা তো বলি নাই আমি, তার মানে ওরা হচ্ছে এটা কমপ্লিট থট প্রকাশ করতে পারতেছে না, এবং একলা সেরকম থাকতে পারবে না, অন্য কোনো সেন্টেন্স লাগবে। তো ইভেন দো এখানে একটা সাবঅর্ডিনেট কনজাংশন। আসাদ বলছে আমি আজকে কি বললাম আর কি আসলে এক্সামে মিসআন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা
ওকে, মিসআন্ডারস্ট্যান্ডিং হলে সমস্যা নাই, তুমি নিজেকে জাস্টিফাই করতে পারতেছো তো যে তোমার রেসিডুয়াল নলেজ থেকে তুমি কতদূর এক্সাম দিতে পারতেছো। ওকে, মাঝে মধ্যে এরকম দেয়া ভালো যে তুমি চিন্তা করছো কি এবং পরীক্ষা দিছো কোনটা। তো এটার মাধ্যমে তোমার নিজেকে একটা যাচাই হয়ে যায় আসলে তোমার রেসিডুয়াল নলেজ কি, কারণ তুমি 12 বছর ইংরেজি পড়ছো না, ইন্টারমিডিয়েট পর্যন্ত ইংরেজি পড়ছো, সো এটা অসুবিধা নেই। তো আমরা যখন বলি যে ইভেন দো দে টেন্ড টু বি স্মল, ওকে, এটা হচ্ছে যে ডিপেন্ডেন্ট ক্লজ। যারা রেকর্ড দেখে ওরা হাজারে দিতে পারবে না। ওকে, আমরা কিভাবে যদি বলি মোস্ট জিওনেস্ট আর ভেরি স্ট্রং ইভেন দো দে টেন্ড টু বি স্মল, বেশিরভাগ জিওনেস্ট হচ্ছে ওরা খুবই শক্তিশালী যদিও তাদেরকে দেখতে তো ছোট মনে হয়। তাহলে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। যেই ডিপেন্ডেন্ট ক্লজটা আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে সংযোগ সাধন হয়েছে কি দ্বারা, এই একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুজনের মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয়েছে। সো যে বাক্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাহাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। তো এই পুরো বাক্যটা মোস্ট জিমনেস্ট আর ভেরি স্ট্রং ইভেন দো দে টেন্ড টু বি স্মল, পুরো বাক্যটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্সের মধ্যে থাকে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট, বাংলা বলা হয় জটিল বাক্য। আর কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে যেমন আমরা একটু আগে যেটা দেখছিলাম, তো কম্পাউন্ডের মধ্যে দুইটাই থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তো দুইটা স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারবে। আসো আমরা তোমার হচ্ছে যে এই হলো একটা, ইহাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। আমরা যদি বলি আই ক্যান স্ট্যান্ড অ্যালোন ওয়েন আই এম অন মাই ফিট, তো দেখো ও কিন্তু তোমার এভাবে সে তোমার পায়ের দাঁড়ায় আছে, স্ট্যান্ড অ্যালোন। কিন্তু এইভাবে যদি দাঁড়াতে চাই তাহলে আই নিড দ্য ওয়াল টু হেল্প মি ওয়েন আই স্ট্যান্ড অন মাই হ্যান্ডস, ও যখন হাতের মধ্যে দাঁড়ায় তখন দেয়ালে হেল্প লাগতেছে, তার মানে ডিপেন্ডেন্ট ক্লজ, তারা একলা একলা নিজেকে প্রকাশ করতে পারবে না। সো ডিপেন্ডেন্ট ক্লজ ক্যানট স্ট্যান্ড অ্যালোন। আমরা যদি ইভেন দো দে টেন্ড টু বি স্মল এটা যদি দেই তাহলে তো কোনো কিছু মিলল না। এখন আসো অ্যাডভার্ব ক্লজ আমরা ফিরে আসি। অ্যাডভার্ব ক্লজ হচ্ছে আ টাইপ অফ ডিপেন্ডেন্ট ক্লজ, স্টার্টস উইথ আ সাবঅর্ডিনেটিং কনজাংশন। অ্যাডভার্ব ক্লজ হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়। এরকম সাবঅর্ডিনেটিং কনজাংশন তো অনেক কিছু হতে পারে, বিফোর, বিকজ, অলদো, অনেক কিছুই হতে পারে। এবং একটা অ্যাডভার্ব ক্লজ যেহেতু তার নামই হচ্ছে অ্যাডভার্ব, সুতরাং সে একটা ফাংশন এজ এন অ্যাডভার্ব। ওকে, সাউন্ড আসতেছে না স্নিগ্ধার? সবার কি সমস্যা? অন্যরা কি শুনতেছো? আচ্ছা স্নিগ্ধা তুমি একটু লিভ নিয়ে জয়েন করো। ওকে, সো এখানের মধ্যে হাউ, ওয়েন, হোয়াই, হোয়ার, আন্ডার, হোয়াট কন্ডিশন এগুলা থাকবে। সো আমরা যদি বলি আই ফেল অন মাই হেড ওয়েন আই ট্রাই টু স্ট্যান্ড অন মাই হ্যান্ডস, সো হচ্ছে যে তোমার যখন ওর হাতের উপরে ভর করে দাঁড়াতে যায় তখন ও মাথার মধ্যে সে পড়ে যায়। তাহলে আই ফেল অন মাই হেড এতটুকু অংশ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর ওয়েন আই ট্রাই টু স্ট্যান্ড অন মাই হ্যান্ডস এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। সো এখানে একটা ওয়েন হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, সো আমরা হচ্ছে যে এই বাক্যগুলোর আমরা কতভাবে বলতে পারি দেখো। আমরা যদি বলি এখানের মধ্যে আই ফেল অন মাই হেড ওয়েন আই ট্রাইড টু স্ট্যান্ড অন মাই হ্যান্ডস, আমরা বলতে পারি আই ফেল অন মাই হেড বিকজ আই ট্রাই টু স্ট্যান্ড অন মাই হেডস অ্যান্ড মাই হ্যান্ডস। আমরা চাইলে এভাবে বলতে পারি আই ফেল অন মাই হেড ইভেন দো আই হ্যাভ স্ট্রং আর্মস। সো আমরা হচ্ছে যে একটা ভার্বটা কখন সংঘটিত হয়, টাইম, কেন হচ্ছে কজ, আনএক্সপেক্টেড রেজাল্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাডভার্ব ক্লজের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো আমরা আগে যে বাক্যটা লিখছিলাম আই ফেল অন মাই হেড, আমার মাথার উপর পড়ে যায়, হয় না ট্রাই টু স্ট্যান্ড অন মাই হ্যান্ডস, যখন আমি হাতের মধ্যে ভর দিয়ে দাঁড়াতে যাই আমার মাথার উপর পড়ে যায়। এই বাক্যটাকে আমরা এখন এইভাবে বলতে পারি when I tried to stand on my hands I fell on my head, এইভাবে বলতে পারি। যে বাক্যটা ছিল I fell on my head because I tried to stand on my hands, এটাকে আমরা এভাবে বলতে পারি because I tried to stand on my hands I fell on my head। আবার শেষ যে বাক্যটা এটাকে আমরা এভাবে বলতে পারি even though I have strong arms I fell on my head। তুমি বলবা যে এইভাবে বললাম আর এখন এইভাবে বললাম দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? পার্থক্য হচ্ছে এখানে আমরা কোন ক্লাসটাকে আগে লিখছি বলতো, এখানে কোন ক্লাসটা আগে লিখছি?
এখানে কোন ক্লজটা আগে লিখছি? ডিপেন্ডেন্ট ক্লজটাকে আমরা আগে লিখছি, রাইট? ডিপেন্ডেন্টকে আগে লিখছি। সো ডিপেন্ডেন্টকে আগে লিখলে পরে একটা কমা দিতে হয়। সো খাতার মধ্যে লিখে রাখো, ডিপেন্ডেন্ট ক্লজ যদি আগে লিখা হয় পরে একটা কমা দিতে হয়। আর ডিপেন্ডেন্ট ক্লজ যদি তুমি পরে লিখো কোনো কমা টমা দিতে হয় না, কোনো কমা দিতে হয় না, কোনো কমা এখানের মধ্যে কোনো কমা নাই, তাই না? এরকম কোনো কমা দিতে হয় না। সো ডিপেন্ডেন্ট ক্লজ যদি পরে যায় তাহলে কোনো কমা দিতে হয় না। আমরা গতকালকে পড়ছিলাম প্রিপজিশনাল ফ্রেজের মধ্যে সিমিলার জিনিস পড়ছিলাম। প্রিপজিশনাল ফ্রেজ যদি দিয়ে শুরু হয় তখন একটা কমা দিতে হয়, তাই না? ওকে, তো আসো এখন আমরা তোমার হচ্ছে যে সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো আছে একটু দেখি। টাইম বোঝাতে আফটার, অ্যাজ সুন অ্যাজ, বিফোর, বাই দ্য টাইম, এভরি টাইম, সিন্স, আনটিল, ওয়েন এভার, হোয়াইল, দ্য ফার্স্ট টাইম, এগুলা বসে। কি বলছো? কমার উপর ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট কমার, হ্যাঁ ডিপেন্ডেন্ট কমার উপর ডিপেন্ডেন্ট, রাইট? ডিপেন্ডেন্ট কমার উপর ডিপেন্ডেন্ট, ভেরি গুড। সো কন্ডিশন বোঝাতে আমরা এখানে আনলেস, ইন কেস, প্রোভাইডেড দ্যাট, ইন দ্য ইভেন্ট দ্যাট, এই ধরনের কথাবার্তা ইউজ করতে পারি। আনএক্সপেক্টেড রেজাল্ট বোঝাতে অলদো, ইভেন দো, দো ইউজ করতে পারি। পারপাস বোঝাতে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট বুঝতে পারি। ডিরেক্ট কন্ট্রাস্ট বোঝাতে ওয়াইল বা হোয়ার এজ বুঝতে পারি। ডিরেক্ট আমার কোনো বিপরীত জিনিস। প্লেস বোঝাতে হোয়ার বা হোয়ার এভার। কজ বোঝাতে বিকজ, নাও দ্যাট বা সিন্স। এগুলো আমরা দিয়ে আমরা হচ্ছে যে অ্যাডভার্ব ক্লজ আমরা বুঝাতে পারি। এই কনজাংশন গুলো আমরা ইউজ করি সচরাচর। তো আমাদের অ্যাডভার্ব ক্লজ হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং যেটা একটা অ্যাডভার্ব হিসেবে ফাংশন করে এবং স্টার্টস উইথ আ সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো চলো আমরা একটু কমপ্লেক্স সেন্টেন্সের কথাবার্তা বলি। আমরা বলে ফেলছি কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে প্রথমে একটা ইন্ডিপেন্ডেন্ট, এরপর একটা ডিপেন্ডেন্ট। সো এলিফ্যান্টস হ্যাভ পুয়ার আইসাইট বিকজ দেয়ার আইজ আর স্মল। তাহলে এখানের মধ্যে এই কি আমরা ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্টটা কোশ্চেনটা কি? আচ্ছা আমি একটু পড়ি কোশ্চেনটা। নির্ণয় করতে কি গ্রামারের কোন নিয়ম অনুযায়ী হয়? এই কি ইমরান? হ্যাঁ অবশ্যই, গ্রামার তো বললাম আমরা প্রথমে বলছি না, যে ক্লজটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট নিজের অর্থ প্রকাশ করতে পারে না সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর যেটা হচ্ছে নিজের অর্থ প্রকাশ করতে পারে সেটা ইন্ডিপেন্ডেন্ট। সহজ হিসাব। এখন আমি যদি বলি যে বিকজ দে আর আইদার স্মল, যেহেতু তাদের চোখ ছোট, এতটুকু বললাম আর কিছু বললাম না, তাহলে কি অর্থটা কমপ্লিট হয়? ইনকমপ্লিট থেকে যায়, রাইট? তাহলে যেহেতু ইনকমপ্লিট থেকে যায় তাহলে সে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ। আর এলিফ্যান্টস আর পুয়ার আইসাইট, হাতের হচ্ছে ওদের দৃষ্টি শক্তি শক্তি খুব ক্ষীণ। তাহলে এই বাক্যটা হচ্ছে, এই ক্লজটা হচ্ছে স্বাধীনতা প্রকাশ করতে পারে, তাহলে সেটা ইন্ডিপেন্ডেন্ট। এখানে রুলসের দরকারটা কি? সাবঅর্ডিনেট কনজাংশন আলা যেটা সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট, সোজা কথায়, ঠিক আছে? So when the elephant tried to ride a bike, it becomes very tired. Okay. So adverb clause at the beginning of the sentence. তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা adverb clause-টা হচ্ছে সেন্টেন্সের শুরুতে থাকতেছে এবং আমরা একটা কমা দিতেছি। ওকে। যদি adverb clause at the end of the sentence থাকে তাহলে এখানে কোনো কমা নাই। যদি বলি the elephant became very tired when it tried to ride a bike, এরকম যদি বলি, adverb clause যদি পরে চলে আসে তখন এখানে কোনো কমা হবে না। তুমি কবে এটা পরীক্ষা কেমন আসবে? পরীক্ষা আসবে যে তোমার হচ্ছে যে the elephant became very tired when he tried to ride a bike, এই লাইনটা আন্ডারলাইন দিয়ে বলবে যে আন্ডারলাইনটা কোন ক্লজ। আন্ডারলাইনটা হলো কোন ক্লজ? এখন পড়তেছে যেটা অ্যাডভার্ব ক্লজ। এখন তুমি যদি প্রশ্ন করে ভাই অ্যাডভার্ব ক্লজটা কি, তো বুঝি নাই, তাহলে তোমাকে আবার সেই আমাদের বেসিক ক্লাসে ফিরে যেতে হবে। ওকে, আমরা বলছিলাম যে যে অংশটুকু দ্বারা আমরা হচ্ছে একটা আমাদের সোজা বাংলায় যে ক্লজটা সে ভার্বকে মডিফাই করে অথবা অ্যাডজেক্টিভ মডিফাই করে অথবা আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে, তখন সেটা অ্যাডভার্ব ক্লজ হয়ে যাবে। সো আসো, যদি এরকম হয় যে অ্যাডভার্ব ক্লজটা আমরা মাঝখান দিয়ে বসাই দিচ্ছি, হ্যাঁ, আগে পরে কমা দিতে হবে। আমি যদি বলি মাই ডগ অলদো হি লাভস দ্য ওয়াটার ডাজ নট এনজয় টেকিং বাথস। মাই ডগ, সো এই যে অলদো হি লাভস দ্য ওয়াটার, যদি সে পানিকে পছন্দ করে, ডাজ নট এনজয় টেকিং বাথস। তাহলে এখানে একটা ক্লু আছে তোমার অ্যাডভার্ব ক্লজ চিনার। অ্যাডভার্ব ক্লজ অলওয়েজ একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে শুরু হয়। সো এটা আমার সেন্টেন্সে মাঝখান দিয়ে বসতে পারে, মাঝখান দিয়ে বসলে পরে তুমি অবশ্যই আগে পরে কমা দিতে হবে। সো তোমার হচ্ছে যে এখন আমরা
কয়েকটা সেন্টেন্স দেখি যেখানে আমরা ডিরেক্ট কন্ট্রাস্ট বুঝাইতে আমরা কি ইউজ করি, হোয়ারএস এবং হোয়াইলের ইউজটা আমরা দেখি। সো হোয়ারএস রন এন্ড জেন লাইক টু ডান্স, এখানের মধ্যে রন এন্ড জেন ওরা দুজন হচ্ছে ডান্স করতে পছন্দ করে, আর জো হচ্ছে ভায়োলিন প্লে করতে পছন্দ করে। তাহলে বাক্যটা কিভাবে বলবো, যেখানে রন এন্ড জেন নাচতে পছন্দ করে সেখানে জো হচ্ছে যে সে পছন্দ করে ভায়োলিন বাজাইতে। তাহলে এই দুজনের মধ্যে এদের আর এদের মধ্যে দুজনের মধ্যে তোমার কন্ট্রাস্ট বুঝাইতে বা বিপরীত একটা বিহেভিয়ার বুঝাইতে আমরা ওয়ারএস এই অ্যাডভার্বটা আমরা ইউজ করি। সো আমরা যদি এইভাবে যদি বলি, সো আমরা যদি এই বাক্যটা এইভাবে যদি বলি, জো প্রেফার্স টু প্লে হিজ ভায়োলিন whereas রন এন্ড জেন লাইক টু ডান্স। সো whereas এর ক্ষেত্রে এটা পরও যদি লিখো তুমি, তাও আগে একটা কমা দিতে হবে। ওকে, সো whereas হলো আমাদের ব্যতিক্রম, যাকে পরে লিখলেও তোমাকে কমা দিতে হবে যখন যখন তারা ডিরেক্ট কন্ট্রাস্ট প্রকাশ করে তখন। ওকে, তাহলে আমরা বুঝলাম যে whereas এবং while এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই অর্থে কারণ এগুলো তোমাদের বইতে নাই। তো জেক lacks skills in the kitchen. Emily is going to ask for her help. Emily does not want Jake to feel bad. দেখো তিনটা এখানে বাক্য নিয়ে আমরা কথাবার্তা বলতেছি। জেকের হচ্ছে যে সে কিচেনে কাজ করে, স্কিল নাই। এখন এমিলি হচ্ছে ওর হেল্প আস্ক করতে যাচ্ছে, তবে এমিলি চায় না জেক যাতে বিব্রত হোক। আমরা এখন তিনটা বাক্য নিয়ে আমরা কিভাবে কথা বলবো দেখো। একটা হচ্ছে আমাদের আনএক্সপেক্টেড রেজাল্ট, একটা হলো আমাদের কজ। whereas ভার্সেস হোয়াইল দুটাই ইউজ করতে পারি এখানের মধ্যে। তুমি এখানে হোয়াইল ইউজ করতে পারো, while Ron and Jay like to dance, Joe prefers to play his violin. Whereas এবং while দুটা অর্থ হলো তোমার হচ্ছে যে কন্ট্রাস্ট বোঝায়। এই যে আমরা হচ্ছে এই চারটা দেখো, তা আমরা while এবং whereas এই দুটাই ইউজ করতে পারি কন্ট্রাস্ট বোঝানোর জন্য। যেখানে হচ্ছে যে তোমার নিহাল গ্রামার পছন্দ করে, সেখানে হচ্ছে মেহজাবিন সে পছন্দ করে তোমার হচ্ছে যে কি কবিতা, এরকম আর কি, মানে দুজনের কন্ট্রাস্ট বুঝাইতেছি। সো আমরা দেখি, আমরা যদি এখন এই তিনটা বাক্যকে আমরা দেখো আমরা কিভাবে আমরা এখানে জোড়া লাগাবো দেখো। সো আমরা হচ্ছে যে তোমার প্রথম দুইটাকে আমরা জোড়া লাগাই। ইভেন দো জেক ল্যাক্স স্কিলস ইন দ্য কিচেন, এমিলি ইজ গোয়িং টু আস্ক ফর হার হেল্প। যদিও জেকের কিচেনে ওর স্কিল ল্যাক আছে, এমিলি হচ্ছে ওর হেল্প আস্ক করতে যাচ্ছে। সো এরপরের দুটো আমরা জোড়া লাগাই, আমরা এভাবে বলতে পারি যে এমিলি ইজ গোয়িং টু আস্ক জেক ফর হার হেল্প বিকজ হি ডাজ নট ওয়ান্ট হার টু ফিল ব্যাড। সে চায় না যে তাকে বিব্রত করতে। সো এখানের মধ্যে এই অংশটুকু ইভেন দো জেক ল্যাক্স স্কিল ইন দ্য কিচেন, এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, আর এখানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। ওকে, আমরা এভাবে বলতে পারি ইভেন দো জেক ল্যাক্স স্কিলস ইন দ্য কিচেন, কমা এমিলি ইজ গোয়িং টু আস্ক ফর হার হেল্প বিকজ হি ডাজ নট ওয়ান্ট টু হার্ট হার ফিলিংস। আমরা এখানের মধ্যে তিনটা বাক্যকে আমরা এরকম একটার মধ্যে এরকম নিয়ে আসতে পারি। তো এখানের মধ্যে আমাদের এই অংশটুকু ছিল আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ, এর পরেরটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এই অংশটুকু হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এমিলি ইজ গোয়িং টু আস্ক ফর হার হেল্প অংশটুকু। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো যে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ কি জিনিস, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি জিনিস, অ্যাডভার্বিয়াল ক্লজ কি জিনিস। কারা কারা বুঝতে পারছো তোমরা একটা হাত তুলো, কারা কারা জিনিসটা বুঝতে পারছো। ওকে, দুজন বুঝতে পারছো, বাকিটা 8 জন বুঝতে পারছো। ওকে, এখন আসো আমরা এরকম সাবঅর্ডিনেট কনজাংশন ইউজ করার সময় আমরা কিছু কমন মিস্টেক করি, সেই মিস্টেকগুলো আমরা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ওকে, তো প্রথম রুলস খাতার মধ্যে লিখে রাখবা। একটু একটু বুঝতে পারছো আশরাফুন নাহার রিমা, ও তিনটা লাইন যখন হইলো, ও আমরা তো এইভাবে বলতে পারি যে যদিও জেক ল্যাক্স স্কিল ইন দ্য কিচেন, জেকের কিচেনের স্কিল যদিও ওর কম আছে, এমিলি ইজ গোয়িং টু আস্ক হার ফর হার হেল্প, এমিলি ওর কাছে তোমার হেল্প আস্ক করতে যাচ্ছে। আর পরের দুটাকে জোড়া লাগাতে পারে এইভাবে, এমিলি ইজ গোয়িং টু আস্ক জেক ফর হার হেল্প বিকজ শি ডাজ নট ওয়ান্ট হার টু ফিল ব্যাড। হ্যাঁ, সো এই দুটো জোড়া লাগাইতে পারি, আবার এই দুটো জোড়া লাগাইতে পারি, আমরা তাহলে তিনটে ভাবে জোড়া লাগাইতে পারি। এই তিনটে জোড়া লাগাইলাম, এখানের মধ্যে প্রথমটা অ্যাডভার্বিয়াল ক্লজ, পরেরটা অ্যাডভার্বিয়াল ক্লজ, মাঝখানেরটা হলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ।
ঠিক আছে, ওকে। এরপর যখন রেকর্ডিং দেবো তখন পুরোপুরি বুঝে যাবো, রাইট। এখন আমরা কিছু কমন মিস্টেক করি, সেই মিস্টেক গুলো চলো আমরা একটু কারেকশন করি। রিটেনের মধ্যে অনেক কাজে লাগবে জিনিসগুলো, তুমি যখন কোথাও লেখালেখি করবা সেখানে অনেক কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, 3 লাইন আমরা 3টা একসাথে জোড়া লাগাই দিছি। তো 2টা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়েছে, একটা হচ্ছে তোমার আমাদের, আমরা বলছি কি অ্যাডভার্বিয়াল ক্লজ গুলো ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল। সো কমা প্লেসমেন্ট, যদি ডিপেন্ডেন্ট ক্লজ প্রথমে দাও তাহলে কমা দিতে হবে, তো পরে দিলে কমা দিতে হবে না। আমরা যদি বলি বিকজ জেক ইজ ক্লামস ইন দ্য কিচেন, এমিলি ডাজ নট ওয়ান্ট হার টু হেল্প, তাহলে এখানে কোন জায়গায় কমা দিতে হবে? এমিলির আগে কমা দিতে হবে, রাইট। এখানের মধ্যে এমিলির আগে একটা কমা দিতে হবে, ওকে, এখানে একটা কমা দিতে হবে, ওকে। আমরা এরকম যদি বলি বিকজ আই এম নট গুড এট ডান্সিং, আই লাইক ডান্সিং, আমরা এখানের মধ্যে বিকজ যদি বলি বিকজ আই এম নট গুড এট ডান্সিং, আই লাইক ডান্সিং, যেহেতু আমি হচ্ছে ডান্সিং ভালো না, আমি ডান্সিং পছন্দ করি, সো এরকম হলে রং কনজাংশন ইউজ হয় অনেক সময়, ওকে। সেখানে হবে এরকম অলদো আই এম নট গুড এট ডান্সিং, আই লাইক ইট। সো আমরা যদি বলি বিফোর আই ওক আপ আই ব্রাশ মাই টিথ, সো আমি হচ্ছে যে তোমার ঘুম থেকে ওঠার পূর্বে আমি হচ্ছে যে দাঁত মাজছি, তাহলে তো বিষয়টা তোমার অদ্ভুত হয়ে গেল, তাই না? সো আমরা যদি বলি আফটার আই ব্রাশ মাই টিথ আই ওক আপ, তাই না? সো এগুলো সবগুলো কি রং কনজাংশন হয়ে যাবে, রাইট, স্বপ্ন হয়ে যাবে, হ্যাঁ। সো আমরা এরকম যদি বলি আই লাইক দ্য ফুড এমিলি কুকস বিকজ ডেলিশিয়াস, এখানে প্রবলেম কি বলতো? এখানে আমাদের প্রথম ভাগে প্রবলেম কি? আই লাইক দ্য ফুড এমিলি কুকস বিকজ ডেলিশিয়াস। সো এখানের মধ্যে হ্যাঁ, এটা একটা কমপ্লিট ক্লজ হয় নাই, এটা একটা কমপ্লিট একটা ক্লজ বানাইতে হবে। আই লাইক দ্য ফুড এমিলি কুকস, আমি পছন্দ করি যে এমিলি যেটা রান্না করে, যেহেতু সেটা ডিলিশিয়াস, বিকজ ডিলিশিয়াস এরকম বললে এটা আমাদের কমপ্লিট হবে না। আই লাইক দ্য ফুড এমিলি কুকস বিকজ ইট ইজ ডিলিশিয়াস, পুরো বাক্যটা বলতে হবে। তো ফ্র্যাগমেন্ট ইউজ করা যাবে না, আমরা গতকালকে বলছিলাম ফ্র্যাগমেন্ট ইউজ করবো না আমরা। আমরা যদি বলি এমিলি ওন্ট আস্ক জেক টু হেল্প হার কুক ইন দ্য ফিউচার আনলেস জেক টেকস আ কুকিং ক্লাস, তাহলে আমরা তোমার হচ্ছে যে যদি বলি যে এমিলি ওন্ট আস্ক জেক টু হেল্প হার কুক ইন দ্য ফিউচার আনলেস জেক টেকস আ কুকিং ক্লাস। এখন এখানের মধ্যে প্রবলেম কি, আমি যদি লিখি এর মধ্যে প্রবলেম কি? প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আমরা একটা ফুল স্টপ দিয়ে দিচ্ছি, তাই না? তো ফুল স্টপ দিয়ে দিয়ে আগে আমরা পরের অংশটুকু যে করে দিচ্ছি এটা আনলেস জেক টেকস আ কুকিং ক্লাস, এটা হয়ে গেল ফ্র্যাগমেন্ট হয়ে গেছে, তাই না? এটা হয়ে গেল ফ্র্যাগমেন্ট হয়ে গেল, এটা এখন বাক্যাংশ আলাদা হয়ে গেছে এটা। সো এটা আসলে এরকম ফ্র্যাগমেন্ট হবে না, এটা একসাথে আমরা বলতে পারি এরকম আনলেস জেক টেকস আ কুকিং ক্লাস কমা এমিলি ওন টাস্ক জেক টু হেল্প হার কুক ইন দা ফিউচার, এভাবে বলতে পারবো। অথবা এখানের মধ্যে তোমার এই ফুল স্টপটা হবে না, সো এরকম আমরা চাইলে হুটহাট বাক্যকে এরকম ফ্র্যাগমেন্ট করতে পারবো না, হুটহাট আমি এখানে ফুল স্টপ বসা দিলাম, এরকম ফ্র্যাগমেন্ট করা যাবে না। তারপর আসো, যদি এমিলি ইজ এ গুড কুক, হ্যাঁ পরে বসালে কমা লাগবে না, রাইট, পরে বসালে কমা লাগবে না। সো আমি যদি বলি যে এমিলি ইজ এ গুড কুক বাট জেক ইজ নট, অলদো এমিলি ইজ এ গুড কুক জেক ইজ নট, অলদো এমিলি ইজ এ গুড কুক বাট জেক ইজ নট। তো দেখো এখানের মধ্যে তুমি এটা বলতে পারবা, এটা বলতে পারবা, দুইটা বলতে পারবা, কিন্তু অলদো এমিলি ইজ এ গুড কুক বাট জেক ইজ নট, তাহলে এখানের মধ্যে এটা শেষ লাস্টের মতো ব্যাপার হয়ে যাবে, তাই না? দুইটা হবে না, হয় তুমি বাট বলবা, এই কাজটা আমরা কিন্তু প্রচুর করি, অলদো বলি আবার বাটও বলি, দুটাই বলি। তুমি একটা বলবা, হয় বাট বলবা নাহলে অলদো বলবা, হয় অলদো বলতে হবে নাহলে বাট বলতে হবে, দুইটা একসাথে বলা যাবে না, ঠিক আছে? আমরা কিন্তু সচরাচর ভুলটা করি যে অলদো এমিলি ইজ এ গুড কুক বাট, এরকম বাট আর অলদো একসাথে হয় না। সো জেক পুট আ পাই ইন দ্য ওভেন আফটার কোশ্চেন আমি বলছিল, আচ্ছা,
আফটার, মানে কোশ্চেন মেক করতে ভুল হয়েছে নাফিসা, কোশ্চেনটা ভুল ছিল, যে কোশ্চেন করছে সে ভুল করছে। আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা ঠিক আছে, আমরা এটা তদন্ত করতে হবে। জেক পুট আ পাই ইন দ্য ওভেন আফটার দ্য পাই শ্রাঙ্ক। সো হচ্ছে যে ও যখন পাইটা হচ্ছে শ্রাঙ্ক হয়ে গেল, তখন সে হচ্ছে পাইটা ওভেনে দিল। এখন বলো তো, আচ্ছা এখানের মধ্যে আগে বলো আমাকে, সরি, এখানে আমাদের যে এই আফটার এখানে বসালে প্রবলেম কি? এখানের মধ্যে আফটার বসালে প্রবলেম কি? যে পুট আ পাই ইন দ্য ওভেন, হচ্ছে ওভেনে হচ্ছে পাইটা দিল, আফটার দ্য পাই শ্রাঙ্ক। সো আমরা এখানে বুঝতে পারতেছি এখানে একটা ট্রানজিশন বসাতে হবে, তাই না? এটা ট্রানজিশন বসাতে হবে। সো আফটার তো এরকম ট্রানজিশন না, তাই না? আমরা এখানের মধ্যে বসাতে পারি, এখানের মধ্যে আমরা এটা বসাতে পারি যে এমিলি, তাহলে এখানের মধ্যে আমরা প্রথম বাক্যটা আসি। ওকে, আমরা এখানের মধ্যে কোনো এখানের মধ্যে ট্রানজিশন হবে না। এমিলি ডিডন্ট ওয়ান্ট জেক টু হেল্প অলদো জেক ওয়ান্টেড টু হেল্প। তো এখানে আমরা নট ট্রানজিশন, আমরা এখানে হাউভার বসা দিব, তাই না? আচ্ছা, ট্রানজিশন আর এর মধ্যে আমি একটু পার্থক্য একটু বলি। আমরা গত ক্লাসের মধ্যে বলছিলাম যে আমাদের ট্রানজিশন ইউজ করি আমরা কিসে? একটা বাক্য শেষ করছি, এরপর একটা বাক্য শুরু করছি, সো তার শুরুতে আমরা একটু ট্রানজিশন দিতেছি, ট্রানজিশন দিয়ে আমরা এখানে একটু পজ দিতেছি, রাইট? তো এখন আমরা যে সাবঅর্ডিনেট কনজাংশন গুলো নিয়ে কথাবার্তা বলতেছি, হ্যাঁ, আমরা শুরুতে যেগুলো ছিল, সো এগুলা কিন্তু ট্রানজিশন না, রাইট? তো আমাদের এগুলো কিন্তু ট্রানজিশন না, তাই না? এগুলো ট্রানজিশন হিসেবে ইউজ হয় না, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন, তারা হচ্ছে যে দুটা ক্লজের মধ্যে লিঙ্ক করতে ক্রিয়েট হয়েছে। আর গতকালকে আমরা যেটা পড়ছিলাম আমাদের ট্রানজিশনের লিস্টে, সেখানে যারা ছিল ট্রানজিশন গুলো আমরা ইউজ করছি কি জন্য? আমরা একটা পজ দেওয়ার জন্য, রাইট? সো এখানের মধ্যে এখন দেখো, আমরা যদি বলি এখানের মধ্যে তোমার এমিলি ডিডন্ট ওয়ান্ট জেক টু হেল্প অলদো জেক ওয়ান্টেড টু হেল্প। এখন এখানে আমি দিতে যাচ্ছি ট্রানজিশন। এখন অলদো তো ট্রানজিশন না, অলদোটা কি? অলদো একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, যেটা দিয়ে দুটো ক্লজ কি জোড়া লাগবে। তাহলে এখানে আমি যদি অলদো বসাই, তাহলে কি এটা রাইট হবে নাকি রং হবে? তুমি বুঝতে পারতেছো জিনিসটা? আমরা বোঝাতে চাচ্ছি কন্ট্রাস্ট। ওকে, সো কন্ট্রাস্ট বোঝানোর জন্য আমরা হয়তো অলদো ইউজ করতে পারবো। কখন অলদো ইউজ করব? যদি আমি এটা সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে পুরোটা তোমার একটা বাক্য লিখবো, অথবা আমি এখানে ট্রানজিশন দিব। সে ট্রানজিশন দিয়া প্রথম বাক্য লিখলাম, ট্রানজিশন পরে আরেকটা বাক্য। তো আমি এই বলতে পারতাম অলদো জেক ওয়ান্টেড টু হেল্প কমা এমিলি ডিডন্ট ওয়ান্ট জেক টু হেল্প, এরকম বলতে পারতাম। কিন্তু আমি যখন বলতেছি এমিলি ডিডন্ট ওয়ান্ট জেক টু হেল্প, ফুল স্টপ দিলাম, এবার অলদো কমা দিলাম জেক ওয়ান্টেড টু হেল্প। এখন এই অলদোটা এখানে কি হিসেবে ইউজ হয়েছে? এখন এই অলদোটা হয়ে গেছে ট্রানজিশন, বাট অলদো তো ট্রানজিশন না। ট্রানজিশনের জন্য আমরা কন্ট্রাস্ট বুঝে আমরা হাউভার বা আমরা হাউভার ইউজ করতে পারি। সো হাউভার জেক ওয়ান্টেড টু হেল্প। আই হোপ এটা বুঝতে পারছো। প্রথমটার মধ্যে প্রবলেম কি ছিল? প্রথমের মধ্যে যখন আমি আফটার দিতেছি, মানে আফটার তো হচ্ছে আমার একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে আমি পুরো বাক্যটা একসাথে লিখতে পারবো। এখন আমি তো এখানে সাবঅর্ডিনেট কনজাংশন দিচ্ছি না, আমি দিচ্ছি এখানে ট্রানজিশন। ট্রানজিশনের জন্য আমি এখানে আফটার দ্যাট দিতে পারতাম, যে পুট আ পাই ইন দ্য ওভেন আফটার দ্যাট দ্য পাই শ্রাঙ্ক। আচ্ছা, ট্রানজিশন আর সাবঅর্ডিনেট কনজাংশন এই দুটো জিনিস কারা কারা বুঝতে পারছো, আর কারা কারা বুঝতে পারো নাই? আমাকে একটু বলো তো, আমার ধারণা তোমরা বুঝতে পারো নাই অনেকে, চুপচাপ বসে আছো সবাই। মানে ট্রানজিশন আর সাবঅর্ডিনেট কনজাংশন, এটা কারা কারা বুঝতে পারো না আমাকে একটু বলো, যারা বুঝো নাই। আইরিন হচ্ছে, তুমি গতকাল কি আসছিলা? তুমি গতকাল ক্লাস করছিলা? ওকে, সো যারা বুঝতে পারো নাই তাদের জন্য আমি একটু বলি। হ্যাঁ, আমার মনে হচ্ছে তোমরা বুঝো নাই। দেখো আমি যেন গতকালকে স্লাইডটা যাই, যে কোনটা কি এটা বুঝতে হবে। এটা খুব ভাইটাল একটা জিনিস। রিটার্ন ফরম্যাটে আমরা প্রচুর এই ধরনের ভুল করি। আমরা মনে করি যে আমি তো হচ্ছে যে ভুল লিখি নাই, আমাকে নাম্বার কেন কম দিল। আসলে তোমার লেখার মধ্যে অনেক ভুল আছে। দেখো, ওকে, দেখো জিনিসটা। ওকে, এগুলোকে বলা হয় ট্রানজিশন।
দেখো তো কন্ট্রাস্ট বোঝানোর জন্য কি কি ট্রানজিশন দিতে পারি? হাউএভার, অন দ্য আদার হ্যান্ড, ইন কন্ট্রাস্ট, অল্টারনেটিভলি, কনভার্স, ইনস্টিড, এগুলো আমরা ইউজ করতে পারি কন্ট্রাস্ট বোঝানোর জন্য, তাই না? ওকে, এরপর দেখো তুমি আমরা এখানের মধ্যে কি করছি দেখো, যে বলি যে আই ফরগট মাই সুটকেস, ফুল স্টপ। আরেকটা তথ্য দিতে চাচ্ছি, তো বললাম ইন এডিশন কমা আই ফরগট মাই পাসপোর্ট, তাহলে দুটো তথ্য দিতে চাচ্ছি আমি। হচ্ছে প্রথমে একটা বাক্য লিখলাম, থামলাম, ট্রানজিশন দিলাম, আর একটা বাক্য লিখলাম। আবার দেখো আমি এডিশনাল ইনফরমেশন দেওয়ার জন্য মোর ওভার, ফার্দার মোর আমরা ইউজ করতে পারি। মোর ওভার দিলাম, ফার্দার মোর দিলাম। ওকে, আচ্ছা, এখন আসলে আমরা বিপরীত অর্থ বোঝাতে চাচ্ছি, যেটার মধ্যে কন্ট্রাস্ট, যে আই ফরগট মাই সুটকেস, আমি সুটকেসটা আমি হচ্ছে যে হারাই ফেলছি, তবুও আমি হচ্ছে ট্রাভেল করতে চাই। তো সুটকেস হারাই ফেলছি আর ট্রাভেল করতে চাই, দুইটা কি কন্ট্রাস্ট আইডিয়া, তাই না? দুইটা বিপরীতমুখী আইডিয়া। তাহলে আমি এই দুইটা বিপরীতমুখী আইডিয়া দুটা বাক্য আলাদা আলাদা লিখছি, এই ফুল স্টপ দিয়া এটা আলাদা একটা বাক্য প্রথমে একটা বাক্য লিখলাম, পরে একটা বাক্য লিখবো বিপরীত। তাহলে আমি ট্রানজিশন দিলাম, হাউএভার কমা আই স্টিল ওয়ান্টেড টু ট্রাভেল। তাহলে এটা একটা পূর্ণ একটা বাক্য, তারপরে একটা ট্রানজিশন দিলাম, কমা দিলাম, তারপরে আমরা আরেকটা পূর্ণাঙ্গ বাক্য লিখলাম, এগুলো ট্রানজিশন। ট্রানজিশন আমরা ইউজ করার জন্য অনেকগুলো সিস্টেম বলছিলাম, তুমি হচ্ছে যে ধরে দেয়ারফর ছিল ট্রানজিশন, আফটারওয়ার্ড ছিল ট্রানজিশন, তাই না? ট্রানজিশন আমরা এরকম কমা প্লেসমেন্টের জন্য অনেকগুলো এক্সাম্পল আমরা দিয়েছিলাম, যে সেমিকোলন দিয়ে তুমি কিভাবে করবা, কমা দিয়ে কিভাবে করবা। ট্রানজিশন মানে কি, তোমার এইটাও একটা পূর্ণাঙ্গ বাক্য, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য, সে দুটো বাক্য তুমি টানা লিখতে থাকলে জিনিসটা অসুন্দর হয়ে যাবে, সেই জন্য তুমি একটা লিখছো, তারপরে ট্রানজিশন দিছো, তারপর আরেকটা বাক্য লিখছো, এটা ট্রানজিশন। এখন আসো আমরা যে সাবঅর্ডিনেট কনজাংশন পড়তেছি তোমার হচ্ছে অ্যাডভার্বের মধ্যে, সেগুলো তো ট্রানজিশন না। দেখো এই যে আমরা যেখানে মধ্যে পড়তেছি তোমার যে এই যে তোমার অলদো এমিলি ইজ এ গুড কুক, জেক ইজ নট। এখন এই অলদো কি ট্রানজিশন কিনা আমাকে বলো, এই অলদো কি ট্রানজিশন নাকি সাবঅর্ডিনেটিং কনজাংশন? এখানে ট্রানজিশন না। হ্যাঁ, দেখো এখানের মধ্যে যে বিকজ ট্রানজিশন না, বিকজ ট্রানজিশন না এখানের মধ্যে। সো আমরা যে বলতেছি এখানের মধ্যে তোমার হচ্ছে এই যে ইভেন দো, এটা ট্রানজিশন না, এই বিকজ ট্রানজিশন না। ওকে, তাহলে এগুলো হলো সাবঅর্ডিনেট কনজাংশন, বুঝতে পারছো? ট্রানজিশনের বাংলা কি? ট্রানজিশনের বাংলা, বাংলা বিভাগ থেকে কারা আছে বলো, ট্রানজিশনের বাংলা কি? আমি জানি না ট্রানজিশনের বাংলা কি। এই যে আমরা বলি যে অধিকন্তু, মোরওভার, এগুলো বলি না। ওকে, তো তাহলে আমরা যখন এই বাক্যটা যখন বলতেছি এরকম, যে তোমার হচ্ছে যে এমিলি ডিডন্ট ওয়ান্ট টু, এই বাক্যটা আসি, এমিলি ডিডন্ট ওয়ান্ট জেক টু হেল্প, ফুল স্টপ দিলাম, ফুল স্টপ। এমিলি জেককে সে হচ্ছে যে হেল্প করতে চায় নাই, ফুল স্টপ। এরপর আরেকটা বাক্য আমি শুরু করতেছি, জেক কিন্তু ওয়ান্টেড টু হেল্প। তাহলে দুইটা কন্ট্রাস্ট বুঝাচ্ছি আমি। তাহলে আমি হচ্ছে যে একটা বাক্য শেষ করছি, আরো একটা কথা বলতে চাইতেছি, তাহলে এইখানে আমি যেহেতু এটা শেষ করে ফেলছি, তাহলে এখানে আমি কি দিতে যাচ্ছি মূলত, এখানে আমি একটা ট্রানজিশন দিতে যাচ্ছি, রাইট? তাহলে অলদো তো ট্রানজিশন না, তাহলে ট্রানজিশন হিসেবে আমি কি দিতে পারি? আমি হাউএভার দিতে পারি, ইন কন্ট্রাস্ট দিতে পারি, যে এমিলি হচ্ছে হেল্প করতে চাইছে, তবে ইন কন্ট্রাস্ট বিপরীত ক্রমে যে ওয়ান্টেড টু হেল্প। ওকে, সো তাহলে আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে আমরা কোথায় ট্রানজিশন দিতে হবে, আর আমরা যখন আমি ট্রানজিশন দিচ্ছি তখন দুইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কিন্তু, তাই না? অন দ্য আদার হ্যান্ড বলতে পারি, হ্যাঁ অন দ্য আদার হ্যান্ড বলতে পারি। দেখো এটাও কিন্তু ডিপেন্ডেন্ট, এটাও ডিপেন্ডেন্ট, এটাও একটা পূর্ণাঙ্গ অর্থ, এটা একটা পূর্ণাঙ্গ অর্থ। তো একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করলাম, এরপর আর একটা পূর্ণাঙ্গ অর্থ লিখবো আমরা। তো এখন কন্ট্রাস্ট হচ্ছে, সেজন্য এখানে হাউএভার দিছি। এখন অলদো কখন আমরা দিচ্ছি, অলদো যখন দিতেছি তখন একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে সেখানে, বাট এখানে তো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট না, দুইখানে দুইটাই ইন্ডিপেন্ডেন্ট। বুঝা গেছে? ওকে, সো আগেরটার মধ্যে আমরা আফটার দিতে পারবো না, আমরা আফটার দ্যাট দিতে পারবো, কারণ আফটার হচ্ছে কি একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাই না? আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আফটার পড়ি, আফটার তো আরো অনেক জায়গায় পড়ি, কিন্তু আফটার তো হচ্ছে যে ট্রানজিশন না, ট্রানজিশন হচ্ছে কি আফটার দ্যাট। বুঝতে পারছো? ওকে, আফটার দ্যাট মানে হচ্ছে তারপর, তারপর, হ্যাঁ তারপর, এটার পর কি, তারপর এটা। আর আফটার মানে শুধু হলো পর। এবার বুঝতে পারছো তাই না? আফটার দ্যাট মানে তারপর। তাহলে আমরা লেখার সময় এগুলো খুব কেয়ারফুল থাকতে হবে,
তাহলে আমরা যদি এরকম প্রপারলি যদি এগুলো ইউজ না জানি, তাহলে যে টিচার খাতা কাটবো বাবা দৌড়ে, তো ক্লাস 5 এর পড়া পারে না, এ তো ট্রানজিশন ঠিক মতো দিতে পারতেছে না, তো তোমার ব্যাপারে একটা নেতিবাচক ধারণা জন্ম নিবে। এখন আসা আমরা একটু অ্যাডভার্ব ক্লজ গুলোকে ছোট করতে শিখি। এই ছোট অ্যাডভার্ব ক্লজকে আমরা কেন, এগুলাকে আমরা হচ্ছে যে ছোট করার দরকারটা কি? সো ছোট করলো তো সে হচ্ছে তোমার অ্যাডভার্ব হিসেবেই তোমার হচ্ছে যে থেকে যায়, তোমার হচ্ছে যে ফাংশনস লাইক এন অ্যাডভার্ব। ওকে, সো এখন আসো আমরা হচ্ছে তোমার এটা পার্টিসিপেল ফ্রেজ নাই, এগুলো অ্যাডভার্বিয়াল বলা হয়, ঠিক আছে? সো এটা এগুলোকে বলা হয় অ্যাডভার্বিয়াল। সো দেখো আমরা এটা কিভাবে আমরা হচ্ছে যে ছোট করি, পুরো বাক্যটা আমরা লিখলাম যে বিফোর ইউ কমপ্লিট দিস লেসন ইউ শুড কমপ্লিট দ্য প্রিভিয়াস লেসন। তুমি এই লেসনটা কমপ্লিট করার পূর্বে ইউ শুড কমপ্লিট দ্য প্রিভিয়াস লেসন। তো এটা শুরু করার পূর্বে তুমি হচ্ছে যে প্রিভিয়াসটা তোমার কমপ্লিট করা উচিত। তো দেখো এটা হচ্ছে আমাদের কি, এটা একটা ক্লজ, এটাও একটা ক্লজ, তাই না? দুটার মধ্যে কোনটা ডিপেন্ডেন্ট বলো তো, কোনটা ডিপেন্ডেন্ট এখানে? প্রথমটা ডিপেন্ডেন্ট, হ্যাঁ ওটা অ্যাডভার্ব ক্লজ ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এটা কিছু ছোট করি যে বিফোর ইউ কমপ্লিট দিস লেসন, তাহলে এত বড় কথা না বলে আমরা যদি এইভাবে যদি বলি বিফোর কমপ্লিটিং দিস লেসন ইউ শুড কমপ্লিট দ্য প্রিভিয়াস লেসন, তাইলে ক্লজটা হয়ে গেল কি, ফ্রেজ হয়ে গেল, ছোট হয়ে গেল সে এখন। সো আমরা এরকম, তুমি প্রশ্ন করতে পারো যে আমরা এরকম ছোট ফরম্যাট আমরা কেন ইউজ করি। এটা হচ্ছে যে তোমার এই দেখো ওরা হচ্ছে হেয়ার কাট চেঞ্জ করছে, তাই না? আমরা বাক্যের মধ্যে আমরা যদি কখনো ক্লজ লিখি আবার কখনো ফ্রেজ লিখি, তাহলে আমাদের একটা নতুন স্টাইল হয়ে যাবে, সো ফর চেঞ্জ স্টাইল। আরেকটা হচ্ছে টু সিম্পলিফাই সেন্টেন্স। সো অল্প কথায় কাজ হইলে অধিক কথার দরকার কি, তাই না? তুমি অল্প কথা যদি কাছাড়াই বলতে পারো, খামাখা তুমি এত কথা বলার কি দরকার, তুমি ছোট করে সেন্টেন্স লিখতে পারো। এখন আসে আমরা কখন কখন এরকম অ্যাডভার্ব ক্লজকে আমরা হচ্ছে এরকম ফ্রেজ বানাতে পারি। আসো আমরা কিছু এক্সারসাইজ করি। দেখো দ্য সাবজেক্ট ইজ সেম ইন বোথ ক্লজ, তো বোথ ক্লজের সাবজেক্ট চেঞ্জ হয়, তাহলে কি কেমনে করবো দেখো। সো আফটার পলি রোলড অ্যারাউন্ড ইন দ্য মাড শি ওয়াজ ডার্টি অ্যান্ড ডিসহেভেলড ফ্রম হেড টু টু। তো হচ্ছে যে তোমার মাটিতে রোলড আউট করার পরে কি হয়েছে, সে ডার্টি হয়ে গেছে এবং একদম মাথা থেকে পা পর্যন্ত ডিসেবলড হয়ে গেছে। তো দেখো এখানে দুই জায়গায় কিন্তু তোমার সেম সাবজেক্ট, এই যে পলি, এখানে হচ্ছে যে শি, শি মানে পলি, দুটো হচ্ছে সেম সাবজেক্ট। তাহলে আমরা যদি তোমার হচ্ছে যে এটার মধ্যে কি দেখো, আমরা এই আগের বাক্যটা পরের বাক্যটা যদি বলি আফটার পলি রোলড অ্যারাউন্ড ইন দ্য মাড পাবলো আস্কড ইফ হি কুড জয়েন হার, তাহলে পরেরটা কিন্তু এটাকে ছোট করা যাবে না, কারণ এখানে সাবজেক্ট কিন্তু সেম না, আগেরটা সাবজেক্ট সেম, আগেরটাকে ছোট করা যাবে। তো আসো তাহলে প্রথম রুলসটাই হচ্ছে আমরা যদি ছোট করতে চাই অবশ্যই দুটা সাবজেক্ট সিমিলার হইতে হবে, যদি সিমিলার হয় তাহলে যেটা ছোট করা যাবে। এরপর আসো আমরা অ্যাডভার্ব ক্লজ হচ্ছে যে আমাদের টাইম প্রকাশ করতে পারে, কজ প্রকাশ করতে পারে, কন্ট্রাস্ট প্রকাশ করতে পারে। সো প্রথম ছিল টাইম, আফটার ইউ ফিনিশ দিস কোর্স ইউ উইল বি অ্যান এক্সপার্ট ইন ইংলিশ গ্রামার, তুমি আমাদের এই কোর্সে যদি শেষ করো তাহলে তুমি একজন এক্সপার্ট হয়ে যাবা। সিন্স ইউ উইল বি অ্যান এক্সপার্ট ইউ উইল বি এবল টু টিচ আদার্স, যেহেতু তুমি এক্সপার্ট হয়ে যাবা, তো তুমি চাইলে তোমার ঘরে যদি ছোট ভাই বোন থাকে তোমার, তাদেরকে তুমি কিন্তু শিখাইতে পারবা। দো মাস্টারিং ইংলিশ গ্রামার ক্যান বি ডিফিকাল্ট ইটস নট ইম্পসিবল, তো গ্রামার এটার উপর মাস্টার হওয়া যদি এটা খুব কঠিন কিন্তু এটা ইম্পসিবল না। তাহলে আমরা এখানের মধ্যে টাইম, এটা হচ্ছে কজ, এটা হচ্ছে কন্ট্রাস্ট। সো আমরা এই এক্সাম্পল গুলোকে আমরা এগুলো চাইলে রিডিউস করবো কেমন দেখো, আফটার ইউ ফিনিশ দিস কোর্স তুমি হয়ে যাবা গ্রামার একটা এক্সপার্ট হয়ে যাবা। ওকে, আমরা এটা কেমন ছোট করবো, এইভাবে লিখতে পারি আফটার ফিনিশিং দিস কোর্স ইউ উইল বি অ্যান এক্সপার্ট ইন ইংলিশ গ্রামার। পরেরটা আসি, সিন্স উইল বি অ্যান এক্সপার্ট, পরেরটা তোমরা ছোট করে দাও, ওটাকে ফ্রেজ বানাতো, সিন্স ইউ উইল বি অ্যান এক্সপার্ট ইউ উইল বি এবল টু টিচ আদার্স, যেহেতু তুমি হইবে একজন এক্সপার্ট তো তুমি অন্যদের শিখাইতে পারবা। তাসমিয়া বলছে বিইং অ্যান এক্সপার্ট, রাইট, ভেরি গুড, বিইং অ্যান এক্সপার্ট ইউ বি এবল টু টিচ আদার্স। দেখছো যে তোমরা কত সুন্দর বাক্য লিখে ফেলতে পারতেছো। সিন্স বিইং আর হবে না, বিইং অ্যান এক্সপার্ট। ওকে, তো how about transition, Nihal, transition, how about transition, how about the preposition কিভাবে হবে, how about কি এরকম নাউনের আগে বসবে, how about transition।
দো মাস্টারিং ইংলিশ গ্রামার ক্যান বি ডিফিকাল্ট, ইটস নট ইম্পসিবল। এটাকে আমরা কিভাবে ছোট করতে পারি? প্রিপোজিশনাল ফ্রেজের কথা বলতেছো? আচ্ছা আমি তোমাকে দেখাই, ছবি তুলে দিও। তো মাস্টারিং ইংলিশ গ্রামার আমরা কিভাবে বলতে পারি এটাকে ছোট করে, কিভাবে ফ্রেজ বানাতে পারি এটাকে? আমরা বলতে পারি দো ডিফিকাল্ট, দো ডিফিকাল্ট ইন স্পাইট অফ ডিফিকাল্টিস, এরকম বলতে পারি। হ্যাঁ, তো দো ডিফিকাল্ট, ডিফিকাল্ট হলেও মাস্টারিং ইংলিশ গ্রামার ইজ নট ইম্পসিবল। সো আসো আমরা হচ্ছে যে আমরা আরেকটা পার্টে যাই। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আফটার, বিফোর, সিন্স, ওয়েন, হোয়াইল থাকলে যেটা করব, আমরা অ্যাডভার্ব ক্লজ থেকে সাবজেক্টটাকে বাদ দিব, বি ভার্ব থাকলে সেটাকে বাদ দিব। চলো আমরা জিনিসটা দেখি। যদি কোনো বি না থাকে তাহলে ভার্বটাকে আমরা হচ্ছে যে আইএনজি আলা বানাই ফেলবো। ওকে, চলো দেখি জিনিসটা। তাহলে আমাদের তিনটা জিনিস মনে রাখবো। আমরা হচ্ছে যে সাবজেক্টটাকে অমিট করে দিব, বি ভার্বকে অমিট করে দিব, আর যদি কোনো বি না থাকে ভার্বটাকে আমরা আইএনজি ওয়ালা করে দিব। এমিলি ওয়াজ নট অ্যাওয়ার অফ দ্য ফটো ডে বিফোর জেক টোল্ড হার অ্যাবাউট ইট। এটাকে ছোট কেমনে করতে পারি তাহলে? দেখো, এটা করা যাবে। এমিলি ওয়াজ নট অ্যাওয়ার অফ দ্য ফটো ডে বিফোর জেক টোল্ড হার অ্যাবাউট ইট। সো এটাকে ছোট করা যাবে কিনা? এটা করা যাবে, রাইট? এমিলি ওয়াজ নট অ্যাওয়ার অফ দ্য ফটো ডে বিফোর হি টক টু জেক। এটাই করা যাবে কারণ এখানের মধ্যে এমিলি এবং সি সিমিলার, এটাই করা যাবে। তাহলে কি হলো, আমরা দেখো আমরা কি করলাম, আমরা হচ্ছে যে সাবজেক্টটাকে অমিট করে দিলাম, সাবজেক্টটাকে অমিট করে দিলাম। তা দেখলাম এখানে কোনো বি আছে কিনা, এখানে কোনো বি নাই। তাহলে যেহেতু বি নাই তাহলে এখানের মধ্যে আমাদের যে ভার্বটা আছে তার লগে আইএনজি লাগাই দিলাম। তাহলে কি হয়ে গেল, বিফোর টকিং টু জেক এমিলি ওয়াজ নট অ্যাওয়ার অফ দ্য ফটো ডে বিফোর টকিং টু জেক। তাহলে আমাদের প্রথমটা অনেক লম্বা একটা অংশ ছিল, সেই টক টু জেক থেকে আমাদের কি হয়ে গেল, এটা ছোট একটা ফ্রেজ হয়ে গেল। ওকে, তো আমরা আসি। আফটার শি রিয়েলাইজড শি ডিডন্ট লাইক হার হেয়ার এমিলি ডিসাইডেড টু গেট এ হেয়ার কাট। এটাকে আমরা কি ছোট বানাতে পারি? আফটার শি রিয়েলাইজ শি ডিডন্ট লাইক হার হেয়ার, সো যখন বুঝতে পারছে ও পছন্দ করে নাই, সো এমিলি ডিসাইডেড টু গেট এ হেয়ার কাট, একটা হেয়ার কাট পাইতে ডিসাইড করলো। এটাকে কিভাবে ছোট করতে পারি আমরা? রাইট, তাহলে আমরা কি করছি, আমরা হচ্ছে সাবজেক্টটাকে বাদ দিছি, তারপরে হচ্ছে যে ভার্ব আছে তার লগে আইএনজি লাগাই দিছি, আফটার রিয়েলাইজিং, ছোট হয়ে গেল তাহলে। ঠিক আছে, তাহলে এর মধ্যে দিয়ে তুমি আবার এটা থেকে এটাও বানাতে পারতেছো, তাই না? এই যে এই ফ্রেজ থেকে তুমি চাইলে ক্লসে চলে যেতে পারবা। এগুলো আমাদের সেন্টেন্সে ট্রান্সফরমেশনে লাগবে কিন্তু। হ্যাঁ, ট্রান্সফরমেশন যখন করবা তখন কিন্তু এগুলো আবার আসবে। সো এগুলা যে অনর্থক পড়াইতেছি ব্যাপারটা এমন না, সেন্টেন্সের মধ্যে গেলে আবার এগুলো লাগবে তোমার। ওকে, সিন্স এমিলি গট আ হেয়ার কাট শি হ্যাজ বিন আ লট মোর কনফিডেন্ট। তো যেহেতু ও একটা হেয়ার কাট দিছে ও এখন অনেক বেশি কনফিডেন্ট। এটাকে ছোট করো তো। আচ্ছা আমাকে একটা ছোট্ট ছোট করে আনসার দাও। এই যে ছোট করে লিখলাম, এটা এটা কোন ধরনের সেন্টেন্স, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল? এটা কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল? এটা সিম্পল সেন্টেন্স, রাইট। তাহলে এর মাধ্যমে তুমি শিখে গেলা যে কমপ্লেক্স থেকে কেমনে সিম্পল করতে হয়। কারণ সিম্পল সেন্টেন্সের মধ্যে তোমার একটা ফাইনাইট ভার্ব থাকে, বাকি যত ভার্ব থাকবে সবগুলো নন ফাইনাইট করে দিতে হয়, তাই না? তাহলে ওইখানের মধ্যে এটা তোমার লাগবে, রাইট। এটাকে তাহলে একটু করো। সো আমরা বলতে পারি সিন্স গেটিং এ হেয়ার কাট এমিলি হ্যাজ বিন আ লট মোর কনফিডেন্ট। হ্যাঁ, আফটার বলতে পারি। ওকে, এটা করো। এমিলি ডান্স অ্যারাউন্ড উইদাউট আ কেয়ার while she was at work. এমিলি ডান্স অ্যারাউন্ড, সাবঅর্ডিনেট গুলো কমার যে পাশে থাকে ওইগুলাই সবসময় ছোট হবে? আমি বুঝি না কোশ্চেনটা, রাইট।
সো আমরা কি বলছি, আমরা হচ্ছে যে আসাদ কোনটা ছোট করছো তুমি? তুমি তো ছোট করবে অ্যাডভার্বিয়ালটাকে ছোট করবা। বাক্যটা ছিল এমিলি ডান্সড অ্যারাউন্ড উইদাউট এ কেয়ার। সে হচ্ছে তোমার ডান্স অ্যারাউন্ড উইদাউট এ কেয়ার, যখন সে কি কাজে থাকে লাফালাফি করতেছে সে, ওয়াইল শি ওয়াজ এট ওয়ার্ক। তাইলে আমরা কি বলছিলাম, সাবজেক্ট সেম হইতে হবে, সেম হইলো, তারপর কি করলাম, সাবজেক্টটা কাটে দিব, বিভার্ব থাকে বিভার্বটাকে আমরা কাটে দিব। আর যদি বিভাব না থাকে, তাহলে তোমরা একটু আগে দেখছো, যদি বিভাব না থাকে ভার্বের লগে আইএনজি লাগাই দিছি, বিভাব নাই ভার্বের লগে তোমরা আইএনজি লাগাই দিছো। এখানের মধ্যে রুলসটা ছিল এইটা। ওয়াইল ওয়ার্কিং, হ্যাঁ ওয়াইল ওয়ার্কিং দেওয়া যাবে। এখন এখানের মধ্যে আসো যে ওয়াইল ওয়ার্কিং আমরা এখানের মধ্যে দেয়া যাবে, কিন্তু তোমার হচ্ছে যে মানে গ্রামাটিক্যালি খুব একটা কারেক্ট হয় না। মানে ফর্মালি আমরা বলতে পারবো, বাট গ্রামাটিক্যালি কারেক্ট হয় না। কারণ ওয়াইল ওয়ার্কিং মূলত তোমার কন্টিনিউয়াস টেন্সে বসে ওয়াইল ওয়ার্কিং। হ্যাঁ, মানে আমরা পড়বো ওয়াইলের ইউজ কন্টিনিউয়াস টেন্সে। অ্যাডভার্ব ক্লজটা কি সবসময় ছোট হবে? ছোট হবে মানে বড় তো হইতে পারে, ছোট বড় তো এরকম কিছু তো নাই। সো এখন এবার আমরা উল্টাটা করি, উল্টাটা করবে এখন। while Jake was watching Emily dance, she had a puzzled look on her face. So দেখো, তাহলে দেখো তোমার আনসার দেখো, তোমার হচ্ছে নিশাত, তুমি বলছিলে যে ভাই আমরা while ওয়ার্কিং ইউজ করতে পারবো কিনা। দেখো এটা কোন টেন্স আছে, while Jake was watching Emily dance। যখন হচ্ছে যে জেক দেখতেছিল এমিলিকে ডান্স করতে, she had a puzzled look on her face। ও হচ্ছে ওর দিকে খুব মানে হতভম্ব হইয়া তাকায় আছে, তাই না? যখন জেক দেখলো ওরে দেখতেছিল, যখন ও ডান্স করতেছে তখন হতভম্ব তাকায় আছে। তাইলে এই অংশটুকুর মধ্যে দেখো while জেক ওয়াজ ওয়াচিং, কি করলাম আমরা, সাবজেক্টটা কাটা দিলাম, বিভার্বটা কাটা দিলাম। এই যে এখন শুধু বলছে while watching Emily dance she had a puzzled look on her face। তাহলে এই যে while watching মানে যখন ফ্রেজে আমরা ইউজ করি, তার মানে ক্লসের মধ্যে একটা ওয়াচ ছিল এবং সেই ওয়াচটা হলো পাস্ট প্রোগ্রেসিভের ওয়াচ। এবার কি ক্লিয়ার নিশাত? যখন while watching দেই, তার মানে এখানে তুমি একটা জিনিস শিখলা, এই যে আমরা সবসময় যে বলি while এর পরে ভার্ব থাকলে তার লগে আইএনজি দিতে হয়, আসলে ঘটনাটা কি, কেন আইএনজি দিতেছি আমরা? while এর পরে ভার্ব থাকলে আইএনজি কেন দিচ্ছি বলতো? কারণ প্রথমত এটা একটা ক্লজ ছিল, আমি এটাকে ছোট করে ফ্রেজ আকারে লিখতেছি। সো এখানের মধ্যে টু বি ভার্বটা কাটা গেছে। সো এটা আসলে পাস্ট প্রোগ্রেসিভ টেন্সে ছিল, পাস্ট প্রোগ্রেসিভের ওয়াজটা কাটা গেছে, কাটা যায়া এখানের মধ্যে ভার্বের লগে আইএনজি হইছে। এই জন্য ওয়াইলের লগে ভার্বের আইএনজি হয়। বুঝতে পারছো তাহলে? ওকে, হুম। সো বি ভার্ব আমরা উঠাই দিছি। তুমি যদি আসলে ভিতর জিনিসটা বুঝতে পারো, তুমি সব বুঝবা যে এটা কোনটা কেন হয়েছে। সো ওয়েন ব্রেক, হ্যাঁ একটা ব্রেক দিব, আর 3 মিনিট পর একটা ব্রেক দিব। Jake, when Jake saw Emily dancing ridiculously, she took a candid snapshot। তো যখন জেক হচ্ছে তোমার দেখছে এমিলি খুব রিডিকুলাসলি সে ডান্স করতেছে, ও একটা তোমার একটা ছবি তুলে ফেলছে। সে বলছে দাঁড়া আমি এখন ফেসবুকে জিনিসটা দিতে আসি, তুমি যে এখন ইয়া করতেছো। এটাকে আমরা একটু ছোট করি তো তাহলে, ছোট করো এটাকে। যখন জেক দেখছে এমিলি হচ্ছে খুব রিডিকুলাসলি তোমার এরকম ডান্স করতেছে, ও হচ্ছে একটা টুপ করে একটা স্ন্যাপশট তুলে ফেলাইছে, তাহলে এটা কি হবে? রাইট। সো ওয়েন সিইং, তাহলে আমরা হচ্ছে এখানের মধ্যে ওয়েন এমিলি ডান্সিং রিডিকুলাসলি, না না আমরা ওই পার্ট আমরা তো হচ্ছে যে আচ্ছা রাখি বল, আমরা তো ছোট করবো অ্যাডভার্ব, অ্যাডভার্ব ক্লজ যেটা আছে ওটাকে ছোট করবো, এটাকে না ছোট করবো। ওয়েন জেক স ওটাকে না ছোট করবো, ওটা তো ঠিক আছে, এমিলি ডান্সিং রিডিকুলাসলি শি টুক আ ক্যান্ডিড স্ন্যাপশট। আমরা শুধু ছোট করতেছি কোনটাকে এখানের মধ্যে, অ্যাডভার্ব যুক্ত অংশ যেটা ওটাকে ছোট করতেছি। ওয়েন জেক স, তাহলে আমরা এখানের মধ্যে
দেখো এই সাবজেক্ট জেক, এটা সাবজেক্ট হলো শি, তাহলে জেক আর শি একই জিনিস, সেই জন্য আমরা এটাকে ছোট করতে পারছি, সাবজেক্টটা কাটে দিব, আর যদি আমাদের এখানের মধ্যে বিভাব থাকে বিভাবটা কাটে দিব, যদি বিভাব না থাকে তাহলে ভার্বের লোক আইএনজি লাগাই দিব। সো ওয়েন সিইং এমিলি ডান্সিং রিডিকুলাসলি জেক টুক আ ক্যান্ডিড স্ন্যাপশট। ওকে, সো আসো আমরা এখানের মধ্যে ওয়েন সিইং ইউজ না করে আমরা আপন সিইং শব্দটা ইউজ করতে পারি। দেখিয়া যে আপন সিইং এমিলি ডান্সিং রিডিকুলাসলি জেক টুক আ ক্যান্ডিড স্ন্যাপশট, আমরা যেখানে যে আপন ইউজ করি, আপন মানে আসলে ওয়েন। ঠিক আছে, ওকে, মানে হচ্ছে এমিলিকে রিডিকুলাসলি আসতে দেখা যে হচ্ছে একটা স্ন্যাপশট তুলছে, এটা হচ্ছে মিনিং। when Emily walked into the room she struck a pose, তো ও যখন তোমার রুমে ঢুকলো ও একটা পোজ দিল, তাহলে এটাকে ছোট করবে কি হবে? রাইট, আপন বা when walking into the room। আচ্ছা, আমরা হচ্ছে যে এমিলি স্ট্রাক আ পোজ। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা হচ্ছে তোমার আমাদের আমরা যখন এই যে শি স্ট্রাক আ পোজ এই অংশটুকুকে আমরা হচ্ছে যখন এখানে লিখতেছি তখন একটা সাবজেক্ট রেখে দিছি, যেহেতু শি শুধু শি বললে তো হবে না, এখানে এমিলিকে রেখে দিছি। ওকে, শি আর এমিলি একই ব্যক্তি, শুধু শি আমরা লিখি না, শুধু আমরা এমিলি লিখছি। আসলে আমরা তোমার হচ্ছে যে প্লেসমেন্ট খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো আমরা যদি অ্যাডভার্বিয়াল যে ফ্রেজগুলো রিডিউস করতেছি তাদের পরে এরকম কমা বসবে, বিফোর কাটিং আর হেয়ার এমিলি ল্যাকড কনফিডেন্স। ওকে, আর যদি পরে বসাই তাহলে কোনো কমা দিতে হবে না। যদি তুমি মাঝখান দিয়ে বসাই দাও আগে পরে কমা দিতে হবে। এমিলি কমা বিফোর কাটিং আর হেয়ার কমা ল্যাকড কনফিডেন্স, ও হচ্ছে যে চুল কাটার পূর্বে ল্যাকড কনফিডেন্স। তো তোমাদের কালকে পরীক্ষায় যেভাবে আসবে এখান থেকে আমরা কোশ্চেন যেভাবে দিব, কোশ্চেন থাকবে এই অংশটুকু কোন ফ্রেজ, এটা নাউন ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ভার্ব ফ্রেজ, এইভাবে পরীক্ষা আসবে। সো আমরা ভার্বিয়াল টাইপ 2 তে যাওয়ার একটা ব্রেক নিচ্ছি, ছোট্ট 4 মিনিটের একটা ব্রেক নেই। হ্যাঁ, 4 মিনিটের মধ্যে আমরা একটু সেটা খাই আসি না, আমরা ঠিক 9:30 আমরা শুরু করবো, 9:31 5 মিনিটের একটা ব্রেক নিচ্ছি।